প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতন নারীর অসুখে। লুমিনা আইভিএফ এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। দর্শক, বাংলাদেশে 10 থেকে 15% মানুষ বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছে, যা পুরো দেশের 30 থেকে 40% মানুষের সমস্যা। এই সমস্যার সমাধান কি, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বন্ধ্যাত্বের চিকিৎসায় বাংলাদেশ, এবং কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের 3 জন প্রখ্যাত গাইনি বিশেষজ্ঞ এবং যারা রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি নিয়ে কাজ করেন। আমাদের সাথে আছেন ডাক্তার ফ্লোরিডা রহমান, বিভাগীয় প্রধান, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, ঢাকা মেডিকেল কলেজ এবং চিফ কনসালটেন্ট, লুমিনা আইভিএফ। এবং আমাদের সাথে আছেন ডাক্তার মুক্তি রানী সাহা, সহকারী অধ্যাপক, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ এবং কনসালটেন্ট, লুমিনা আইভিএফ। এবং আমাদের সাথে আরও আছেন ডাক্তার নাফিসা জেসমিন, সহকারী অধ্যাপক, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং কনসালটেন্ট, লুমিনা আইভিএফ। আসসালামু আলাইকুম। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আজকে আমরা খুবই আনন্দিত যে আপনাদের 3 জনকে একত্রে পেয়েছি এবং এই বিষয় নিয়ে কথা বলতে পারছি। তো বন্ধ্যাত্ব চিকিৎসা নিয়ে আমাদের দেশে কাজ হচ্ছে বেশ কিছু বছর ধরে, তার মধ্যে দেখা যাচ্ছে একটু একটু করে এগিয়ে যাচ্ছে এবং পার্শ্ববর্তী দেশগুলোর কথা বিবেচনা করলে আমাদের দেশ কিছুটা পিছিয়েও আছে। এ ব্যাপার নিয়ে অনেকের অনেক অনুযোগ আছে। তো সেই অবস্থা থেকে প্রথমেই জানতে চাই ডাক্তার ফ্লোরিডা রহমান ম্যাম আপনার কাছে, যে আমাদের দেশের বর্তমানে কি অবস্থা? বন্ধ্যাত্ব বাংলাদেশের একার সমস্যা না, সারা পৃথিবীতে যেমন 10 থেকে 15% মানুষ বন্ধ্যাত্ব রোগে ভুগে, এটা WHO স্ট্যাটিস্টিক্স, তেমন বাংলাদেশেও এটার ব্যতিক্রম না। তো আমাদের দেশে নানান ধরনের রোগী আছে, পুরুষ রোগী, মহিলা রোগী, উভয়ের বন্ধ্যাত্ব, তারপরে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, সব কিছু মিলিয়ে আমাদের বন্ধ্যাত্ব চিকিৎসা তো অনেক বছর, আমার ধারণা আরও 25-30 বছর আগে থেকেই শুরু হয়েছে। এবং আইভিএফ চিকিৎসাটাও কিন্তু 2010-এরও আগে থেকে শুরু হয়েছে। জি। তো আইভিএফ চিকিৎসা শুরুর, এটা তো লাস্ট স্টেজ বন্ধ্যাত্ব চিকিৎসা। আর বাংলাদেশে এখন 20টারও বেশি কিন্তু আইভিএফ সেন্টার আছে। সুতরাং আমরা যে অনেক পিছিয়ে আছি সেটা না, শুধু আইভিএফ করা না, আরও ভবিষ্যতে উন্নত মানের চিকিৎসা দেওয়ার জন্য যেই পদ্ধতিগুলো দরকার, যেমন পিজিটি, পিআরপি, স্টেম সেল থেরাপি, তারপরে সারোগেসি আমাদের দেশে এখনও শুরু হয় নাই, কিন্তু আমরা মানে ইউটেরাস ইমপ্ল্যান্ট এই জাতীয় জিনিস নিয়েও চিন্তা করছি। সবগুলো সেন্টারে ভালো মতন করে আইভিএফ না হলেও অনেক সেন্টারে হয়তো আইভিএফ সঠিক কারণ হয় না, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এদিক থেকে। একদম শুরু থেকে আপনি কাজ করছেন এই বিষয় নিয়ে, তো সেই বিষয় নিয়ে আপনার কি মতামত, যে কীরকমভাবে আমরা আগাচ্ছি? যে আমরা প্রথমে করতাম শুধুমাত্র যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে লেভেল, সেই লেভেলে যেমন IUI পর্যন্ত করতাম। আর সরকারি লেভেলেও কিন্তু ঢাকা মেডিকেল কলেজে ফার্স্ট আইভিএফ সেন্টার আছে। আর এছাড়া সরকারি লেভেল বলতে অটোনোমাস, যেটা স্বায়ত্তশাসিত, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আছে, তারপরে আর্মি মেডিকেল সেন্টারে আছে। তো এগুলো হচ্ছে সরকারি, যেখানেও খুব অল্প টাকায় চিকিৎসা করা যায়। আর বেসরকারিতে তো অনেক জায়গাতেই আছে, বললাম যে 20টারও বেশি আইভিএফ সেন্টার। তো এটা ছাড়াও বাংলাদেশে ডাক্তাররা, গাইনোকোলজিস্টরা শেখার জন্য আগ্রহ বিভিন্নভাবে, যেমন ছোটোখাটো ফেলোশিপ করে, আমরা যেমন রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ইনফার্টিলিটি 3 বছরের কোর্স করে FCPS পাস করেছি, সেরকম না, কিন্তু কেউ 6 মাসের কোর্স, কেউ 1 বছরের কোর্স, কেউ 2 সপ্তাহের কোর্স, এরকম করে তারা বন্ধ্যাত্ব রোগীর চিকিৎসা দেয়। তাহলে প্রাইমারি লেভেল থেকে আইভিএফ পর্যন্ত সব লেভেলেই কিন্তু ভালোই উন্নতি হচ্ছে এবং অনেক বেশি ডাক্তার কিন্তু এই চিকিৎসার সাথে জড়িত। এবং কেন জানি না, সবাই পছন্দ করেন কিন্তু বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য। রোগীরাও যেমন বাড়ছে, তেমন কিন্তু চিকিৎসকও বাড়ছে অনেক। জি, অবশ্যই। চলে যাচ্ছি ডাক্তার মুক্তি রানী সাহা আপনার কাছে। আমাদের দেশে বন্ধ্যাত্ব সমস্যা যেহেতু আছে এবং সমস্যাটা নিয়ে অনেকেই এখন কথা বলছেন, অনেক কুসংস্কার ছিল, সেই কুসংস্কার থেকে একটু একটু করে বেরিয়ে আসছেন। তো চিকিৎসা পরিভাষায় সবকিছু একটা সংজ্ঞা থাকে, আপনার কাছে একটু জানতে চাই এই বন্ধ্যাত্ব সমস্যাকে কিভাবে আপনারা সংজ্ঞায়িত করেন? কোনো দম্পতি যদি 1 বছর কোনো পদ্ধতি ছাড়া নিয়মিত মেলামেশার পর যদি তারা কনসিভ না করে, এবং তাহলে আমরা তাকে বন্ধ্যাত্ব বলি। কিন্তু বয়স যদি 35-এর নিচে হয় তাহলে 1 বছর, আর 35-এর উপর হলে এই সময়সীমা কমে হয় 6 মাস।
এটাকে আমরা বন্ধ্যাত্ব বলি। এই যে বন্ধ্যাত্বের সমস্যাগুলো আপনি বলছেন এবং সংজ্ঞাটা বলছেন, আপনার কাছে কি মনে হয় যে এই রকম সমস্যায় ভুগছে কারণ বয়স থেকে বেশি? সাধারণত দেখা যায় সবচেয়ে বেশি হাইয়েস্ট ফার্টিলিটি রেট আমাদের দেশে 20 থেকে 24 বছর হাইয়েস্ট ফার্টিলিটি। এরপরেই বন্ধ্যাত্ব কমতে থাকে। 24-এর পরে 5 থেকে 10% কমে যায় এবং 25 থেকে 29 বছর পর্যন্ত। 30-এর পরে দেখা যায় এটা আরও বেশি করে কমছে, 15 থেকে 20%-এর মতো কমে এবং 35-এর পরে দেখা যায় এটা র্যাপিড কমতে থাকে। সাধারণত দেখা যায় যে 35-এর পরে বন্ধ্যাত্বের সংখ্যা সবচেয়ে বেশি। ডাক্তার নাফিসা জেসমিন, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে বন্ধ্যাত্ব হচ্ছে, বন্ধ্যাত্বের নিশ্চয়ই পিছনে কিছু কারণ আছে, সেই কারণগুলো সাধারণত কি কি সারা বিশ্বের অবস্থা এবং আমাদের দেশের অবস্থা হিসেবে আমি একটু জানতে চাই। ধন্যবাদ ডক্টর সাদিয়া। আসলে বন্ধ্যাত্ব বা একটু আগেই আমরা শুনলাম যে বন্ধ্যাত্ব কখন আমরা বলছি, তো এর কারণটা আসলে যেহেতু একজন দম্পতির ব্যাপার, তো পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রে কারণ থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে উভয় একসাথে দুইজন মানে মেল ফিমেল দুইটা ফ্যাক্টরই আছে, অথবা সিঙ্গেল আইদার মেল ফ্যাক্টর অথবা ফিমেল ফ্যাক্টর। এছাড়াও অনেক সময় দেখা যায় আমরা কোনো কারণই খুঁজে পাচ্ছি না, সেটাকে আমরা বলি আনএক্সপ্লেইনড। অর্থাৎ সব কিছু যখন পরীক্ষা নিরীক্ষা করা হলো তারপরেও দেখা যাচ্ছে যে কোনো কারণ পাওয়া যাচ্ছে না। তো আসলে সব মিলিয়েই বন্ধ্যাত্বের চিকিৎসাটা এগিয়ে নিতে হয়। তো এই জন্য যখনই কোনো দম্পতি বন্ধ্যাত্বের জন্য আসে, আমরা চেষ্টা করি যে তার কারণটা কি সেটা বের করে তারপরে তার চিকিৎসার দিকে যেতে। এক্ষেত্রে দেখা যায় যে সাধারণত বিশ্বের কথা যেটা আসলো, বিশ্ব এবং বাংলাদেশে আসলে এই ইসের বাইরে না, যে মেল ফিমেল দুইটার ক্ষেত্রে আমরা দেখা যায় যে মোটামুটি 30% করে কজ থাকে। এরপরে বোথ যখন আরও দেখা যায় 10% এবং আনএক্সপ্লেইনড বা আদার্স আনএক্সপ্লেইনডও 10 থেকে 15% চলে আসে। কাজে কোনো কারণে আসলে বন্ধ্যাত্বর ক্ষেত্রে যে খুব কোনোটা বাদ দেওয়া যাবে বা পুরুষের আপাতত দরকার নেই, মহিলারই কারণ থাকবে, এরকম কোনো ব্যাপার না, দুজনেরই সমস্যা থাকতে পারে। জি, ধন্যবাদ। ডাক্তার ফ্লোরিয়া রহমান ম্যাম, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে বন্ধ্যাত্বের কারণগুলো শুনলাম যে 30% মেয়েদের ক্ষেত্রে, 30% ছেলেদের ক্ষেত্রে একটা গড় হিসাব, কিন্তু আমাদের দেশ সহ এই যে আমাদের উপমহাদেশ আছে, এখানে কিন্তু দোষটি মেয়েদের উপরেই দেওয়া হয় এবং এখনো এই অবস্থা আছে। তো সেখান থেকে একটু জানতে চাই যে কি কি কারণে মেয়েদের সমস্যা হয় এবং কি কি কারণে ছেলেদের সমস্যা হয়। মেয়েদের কারণ আসলে 30 থেকে 40 বা 40 থেকে 50% বলতে পারিস সবটা মিলিয়ে। তো প্রথমে হচ্ছে ওভুলেটরি ডিসঅর্ডার, মানে যদি কোনো কারণে ডিম্বাণু নিঃসৃত না হয়। এটার মধ্যে আছে পলিসিস্টিক ওভারি, এটার মধ্যে আছে হাইপোথ্যালামো পিটুইটারি কজ, তারপরে আছে এন্ডোমেট্রিওসিস, এই কারণে হতে পারে। এরপরে আসে টিউবাল এবং পেরিটোনিয়াল ফ্যাক্টর, মানে জরায়ুর দুই পাশে দুইটা ফ্যালোপিয়ান টিউব থাকে, যে টিউবটা যে কোনো কারণে বন্ধ হয়ে গেলে তখন হচ্ছে কিন্তু বন্ধ্যাত্ব হয়ে যায়। তো এই ফ্যালোপিয়ান টিউবের কারণের মধ্যে মেইনলি থাকে হচ্ছে কোনো কারণে যদি তলপেটে কোনো ইনফেকশন হয়ে থাকে, সেটা হচ্ছে গাইনোকোলজিক্যাল কজের জন্যও হতে পারে বা আদার কজে। তো গাইনিতে আমরা পেলভিক প্রদাহ যেটাকে বলি পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, আর এছাড়া এন্ডোমেট্রিওসিসেও সার্বিকভাবে টিউব এবং পেরিটোনিয়াম দুটাই বন্ধ হয়ে যেতে পারে বাইরে থেকে। টিবি খুব একটা ইম্পর্টেন্ট কারণ। আর পিআইডি ছাড়াও অন্য কারণে যদি তলপেটে কোনো ইনফেকশন হয়, যেমন অ্যাপেন্ডিসাইটিস, বার্স্ট অ্যাপেন্ডিসাইটিস, বা যে কোনো কারণে যদি কোনো ইন্টেস্টাইনাল ইনজুরি কোনো কিছু এরকম হয়, তো তখনও কিন্তু ইনফেকশন হতে পারে। বা পোস্ট সিজারিয়ান সেকশন, পোস্ট এমআর ডিএনসি যদি কমপ্লিকেশন হয়, তখনও টিউব বন্ধ হয়ে যেতে পারে। আর এরপরে আসে একদম লোয়ার জেনিটাল ট্র্যাক্ট বা ইউটেরাসের সমস্যা। তো ইউটেরাসের সমস্যাটা আসলে মাত্র 2 to 5% রেসপন্সিবল। এটার মধ্যে থাকে ইউটেরাস অ্যাজেনেসিস, মানে জন্মগতভাবেই তার জরায়ুটা তৈরি হয় নাই, মুলারিয়ান অ্যাজেনেসিস বলি আমরা যেটা। তা এছাড়া থাকে ইউটেরাসে ফাইব্রয়েড, যদি বিশেষ করে সাবমিউকাস ফাইব্রয়েড হয়, ইউটেরাসে অ্যাডিনোমায়োসিস, এই কারণেও হতে পারে। এরপরে ইউটেরাসের একটা অংশ যেটা নিচের অংশ সার্ভিক্স বলে, জরায়ুর মুখ, সার্ভিক্সে অনেক সময় ক্যানালাইজেশন হয় না, মানে সার্ভিক্সের কমিউনিকেশনটা থাকে না ভ্যাজেনার সাথে, তখন হতে পারে। বা অ্যাবসেন্ট ভ্যাজেনা, এগুলো অনেক নেগলিজেবল কজ। আর এছাড়া আছে আনএক্সপ্লেন ইনফার্টিলিটি, মানে এত মাইক্রো লেভেলে সমস্যাগুলো, যেমন যে কোনো কারণে যদি ফার্টিলাইজেশন না হয়, ওভুলেশন পর্যন্ত হয়েছে কিন্তু স্পার্মের সাথে তার ফার্টিলাইজেশন হলো না, ক্যালসিয়াম যে একটা ইনফ্লাক্স হয়, বুমিং হয়, সেই জিনিসটা হলো না, বা ভিতরে মাইক্রো অর্গানিলিজের সমস্যা, যেটাকে আমরা আনএক্সপ্লেন ইনফার্টিলিটি বলি, এইটা। আর এন্ডোমেট্রিওসিসটা সব জায়গাতেই কাজ করে, যেমন এন্ডোমেট্রিওসিস ওভুলেশনে
বাধা দেয়, তেমন হচ্ছে যদি টিউব ব্লক করতে পারে বা পেরিটোনিয়াল ফ্যাক্টর হিসেবে কাজ করে, ইউটেরাস অ্যাডিনোমায়োসিস হয়, এবং এমনকি যদি ফার্টিলাইজেশন হয়েও যায় তখন হচ্ছে ইমপ্ল্যান্টেশনে বাধা দেয়। তো এন্ডোমেট্রিওসিস অল অ্যাসপেক্টে কাজ করে। আর এছাড়া কিছু জেনেটিক ডিজিজে হতে পারে, যেমন হচ্ছে টার্নার সিনড্রোম। আর ক্যালম্যান সিনড্রোম কিন্তু শুধু যে পুরুষের হয় সেটা না, মহিলাদেরও হতে পারে। আর কিছু ডিসজেনেটিক গোনাড, যে যার হচ্ছে ওভারিটা জেনেটিক কজের জন্যই তৈরি হয় নাই, সেসব ক্ষেত্রেও কিন্তু তার ইনফার্টিলিটি হতে তার পারে। মানে অনেকগুলো কারণ আপনি বলছেন, এগুলো শুধু ফিমেল বললাম। জি, এরপরেই তো মেলও সেরকম একদম, আমি যদি ব্রেন থেকে শুরু করি, হাইপোথ্যালামাস পিটুইটারি থেকে তারপরে আসে হচ্ছে টেস্টিকুলার কজ। টেস্টিকুলার কজের মধ্যে মেনলি কারো যদি আগে ইনফেকশনের হিস্ট্রি থাকে, যেমন টিউবারকুলোসিস বা মামস অর্কাইটিস, পিউবার্টি এইজে হয়, তখন কিন্তু অ্যাজোস্পার্মিয়া হয়ে যায়, অবস্ট্রাকটিভ বা নন অবস্ট্রাকটিভ, যে কোনোটা ফেলিওরেও চলে যেতে পারে। জেনেটিক ক্রোমোজোমাল কজের মধ্যে ক্লাইনফেল্টার সিনড্রোম, তারপরে ভেরিকোসিল, পোস্ট অবস্ট্রাকটিভ অনেক কোনো অবস্ট্রাকশনের জন্য হতে পারে অ্যাজোস্পার্মিয়া। তো এরকম নানান কারণে পুরুষদেরও হয়, যেটা হাইপোথ্যালামাস, টেস্টিস এবং পোস্ট টেস্টিকুলার কজ, এগুলাতে ইরেকটাইল ডিসফাংশন থাকে, ইজাকুলেটরি ডিসফাংশন থাকে। আর সবার দুইজনের মিলিয়ে আনএক্সপ্লেন ইনফার্টিলিটি। মেলের আনএক্সপ্লেন ইনফার্টিলিটিতে দেখা যায় যে স্পার্মের মরফোলজিক্যাল চেঞ্জের জন্য, অথবা ফিজিওলজিক্যাল মানে কর্মক্ষমতা নয়, মরফোলজি ঠিক আছে, আকৃতি ঠিক, দেখা যায় যে ঠিক মতন তার ক্যাপাসিটেশন হয় না বা ঠিক মতো পেনিট্রেশন করতে পারে না। জি, ওভারির ফলিকুলার উসাইটের সেই মেমব্রেনটাকে ভেদ করতে পারে না, তখন ওর ফার্টিলাইজেশন হবে না, বা মেমব্রেন ভেদ করলো ভিতরে যে অ্যাক্টিভ হতে পারে না, জেনেটিক কজ। তো এইগুলোর জন্য তখন আমাদের আনএক্সপ্লেন ইনফার্টিলিটি হয়। তো মেলের কজটাও কিন্তু প্রায় 40 to 50%, আর ফিমেলেরটা 10% বেশি, এটাই। আর আইসোলেটেড মেল ফ্যাক্টরও থাকতে পারে, আইসোলেটেড ফিমেল ফ্যাক্টর, ওটা তো নাফিসা বলেছে 10% করে। এই হচ্ছে টোটাল ইনফার্টিলিটির অবস্থা। তার মানে অনেকগুলো কারণই আছে। আমরা এ নিয়ে আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। ডাক্তার মুক্তি রানী সাহা, আমরা একটু আগে শুনছিলাম বিভিন্ন ধরনের কারণ, এবং কারণগুলো শুনে মনে হচ্ছে যে আসলে খুবই দুষ্কর এই চিকিৎসাগুলো নেওয়ার ক্ষেত্রে। তো আমাদের দেশে যেই সমস্যাটি আসলে হয়, সমস্যাটি প্রথমে ধরাই পড়ে না, এবং দম্পতিরা চিকিৎসা নিতে আসে বেশ দেরিতে। তো এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে সাধারণত কত দ্রুত চিকিৎসা নেওয়া উচিত? যদি কোনো দম্পতি 1 বছর চেষ্টার পরে কনসিভ না করে, বয়স 35-এর নিচে হয়, তাহলে তার আসা উচিত। এবং কিন্তু বয়স 35-এর উপর হলে 6 মাস চেষ্টার পরে আর দেরি করা উচিত না, চলে আসা উচিত। এবং কখনো কখনো তারা গ্রাম্য কিছু চিকিৎসা, যেমন কবিরাজি, ঝাড়ফুঁক, তাবিজ, এগুলি গ্রহণ করে। তো এগুলি গ্রহণ করে অযথা সময় নষ্ট করা উচিত না। এবং অনেক সময় দেখা যায় যে নিজেরা ওষুধ খেয়ে নেয় ডাক্তারের কাছ থেকে এসে, কোনো মনিটরিং ছাড়াই। এতে করে বিভিন্ন ঝুঁকি বাড়ে, হাইপার স্টিমুলেশনের চান্স থাকে, ইভেন সময় চলে যায়, যে কারণে দেখা যায় বয়স বেড়ে গেলে ওভামের কোয়ালিটি কমে যায়, স্পার্মের কোয়ালিটি কমে যায়, ইভেন এমব্রায়োও ভালো হয় না। তখন আইভিএফ করলেও কিন্তু খুব যে ভালো একটা সাকসেস রেট আসে তা কিন্তু না। এবং যদি সে সময় মতো আসে, তার যে বয়স সেই সময় মতো, তাহলে চিকিৎসা করলে দেখা যায় যে ওষুধ ছাড়াই অনেক সময় যদি আমরা তার লাইফস্টাইল মডিফিকেশন করি এবং নিয়মের মধ্যে দিয়ে কিছু সে চলে, তাহলে দেখা যায় তার কনসিভ করে গেছে। কাজেই সময় মতো আসা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। জি, আপনি খুবই গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন যে অনেকে নিজে থেকে ওষুধ খায়, এবং আমরা এটাও দেখেছি যে ফার্মেসি থেকে ওষুধ গ্রহণ করছে, ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ নামে যে ড্রাগটি পরিচিত, সেগুলো গ্রহণ করছে অনেকবার। এই ব্যাপারে কি কোনো বাধ্যবাধকতা আছে কিনা, যে এটি কতবার গ্রহণ করা উচিত বা কিভাবে গ্রহণ করা উচিত? না, এটা আসলে আমরা যারা ইনফার্টিলিটি স্পেশালিস্ট, আমরা কখনোই রোগীকে বলি না নিজে নিজে কোনো ওষুধ খেয়ে নিতে। সবসময় আমরা বলি ডাক্তারের কাছে, ইনফার্টিলিটি স্পেশালিস্ট যিনি, তার কাছে গিয়ে অ্যাটলিস্ট মনিটরিংয়ের মাধ্যমে তিনি ওষুধ খাবেন। শুধু তো ওষুধ খাওয়াই না, তাকে প্রপার ইভ্যালুয়েশন খুব জরুরি। তার কোন ওষুধ লাগবে, কতটুকু ডোজ লাগবে, আদৌ লাগবে কিনা, সময়ে কতখানি পার হয়ে গেছে, এবং এই ওষুধেই হবে কিনা, নাকি ফার্দার প্রসিডিউর যারা আমরা একটু যেমন আইইউআই, আইভিএফ এগুলি করবো কিনা, সেগুলো একজন ডক্টর ইনফার্টিলিটি স্পেশালিস্টই ঠিক করবেন যে কি করা উচিত। রোগী নিজে কিছু ঠিক করবেন না। জি, অবশ্যই। আমরা চলে যাচ্ছি ডক্টর নাফিসা জেসমিন আপনার কাছে।
আমরা ইদানিং একটি কথা শুনি যে আমাদের যে সামাজিক অবস্থান আছে, জীবনযাত্রার যে অবস্থা আছে, এটি নাকি কিছুটা হলেও ফার্টিলিটিতে ভূমিকা পালন করে। সেই ব্যাপারে একটু জানতে চাই, কি প্রভাব ফেলে? হ্যাঁ, আসলে আমাদের এখন বর্তমান জীবনযাত্রা যেরকম, যে আসলে আমরা হচ্ছে আউটডোর কাজটা খুব কম হয়, যে বসে থাকার মধ্যে বেশি কাজ, এক্সারসাইজ করা বা হাঁটা চলা এগুলো খুবই কম। তো লাইফস্টাইলটা আমাদের এই ইনফার্টিলিটির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে বিশেষ করে যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা থেকে শুরু হয় মেয়েদের অনেক সময় এই বসে থাকা কাজ বা খাবারের যেটা ফাস্ট ফুডের প্রতি অ্যাফিনিটি, এগুলার কারণে ওবেসিটিটা খুব চলে আসে। ডায়েটিং যে ব্যাপারটা থাকে, এই ডায়েটটাও কিন্তু আমাদের ইনফার্টিলিটির সাথে ওবেসিটিটা একদম সরাসরি সংযুক্ত। যে অনেক অতিরিক্ত যদি ওজন হয়, অথবা যদি অতিরিক্ত, আবার অনেকে আসলে এমন ডায়েটিং করে যে ওজন খুবই কমে যায়, এই দুইটা ক্ষেত্রেই আমাদের ইনফার্টিলিটির সাথে যুক্ত আছে। এছাড়া আমরা অনেক সময় স্ট্রেসফুল লাইফ লিড করি, স্ট্রেসের কারণে বয়স তো একটা ব্যাপার আছেই, মানে এই জিনিসগুলাও এগুলাও ইনফার্টিলিটির সাথে যুক্ত। যেমন যখন আমাদের স্ট্রেসে থাকি বা ওবেসিটি থাকে, দেখা যায় আমাদের যে শারীরিক যে হরমোনাল ব্যালেন্সটা সেটা ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের হরমোনাল ইমব্যালেন্সের কারণে, যেটা কারণগুলা একটু কিছুক্ষণ আগে ফ্লোরিডা আপা বলেছেন, যে ওভুলেশনে দেখা যাচ্ছে মেয়েদের ইরেগুলার সাইকেল হচ্ছে, ওভুলেশন হচ্ছে না, যার কারণে তার সাইকেলটা ইরেগুলার হয়ে যাচ্ছে, বা ওভুলেশন হয়তো কখনো ওভুলেশন হলো কিন্তু পরবর্তীতে তার ফলিকেলের কোয়ালিটি হয়তো ভালো থাকে না, বা আস্তে আস্তে তার স্ট্রেসের কারণে এই যে হরমোনাল ইমব্যালেন্সগুলো হয়, তার কারণে পিসিওর প্রবলেমগুলো হচ্ছে। মানে বিভিন্ন জিনিস, সব কিছুই আসলে এই লাইফস্টাইলের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে। ঘুমের সাথে কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। ওই যে একটু আগে বললাম যে স্ট্রেস, ঘুম যদি ঠিকমতো না হয়, কোনো কিছু নিয়ে যদি দুশ্চিন্তায় থাকে, তাহলে আমাদের যে বিভিন্ন সময় বিভিন্ন হরমোন সিক্রেশনের একটা টাইম আছে, এই জিনিসটাও তো হ্যাম্পার হয়ে যায়। যে কিছু আছে যে নাইটে আমার এই হরমোনটা সিক্রেট হবে, সে যদি ঘুমানোর পরে সেটা যদি ঠিকমতো না ঘুমায়, তাহলে তখন তো এই হরমোন সিক্রেশনের প্রবলেম হয়ে যাচ্ছে। এইগুলো সবকিছুই আমাদের ওভুলেশনের সাথে সংযুক্ত। আমি কি এটার সাথে একটু যুক্ত করব? জি জি, অবশ্যই। আচ্ছা, এটা পলিসিস্টিক ওভারি সিনড্রোম, বা যে নাইটে যদি আমি সঠিক সময় না ঘুমাই, তখন স্ট্রেস ফ্যাক্টর যেমন কর্টিসোল বাড়বে, তখন আমার ডোপামিনটা কম সিক্রেশন হবে, তার ফলে তখন কিন্তু ওভুলেশনের যে প্রক্রিয়াটা, ফলিকুলোজেনেসিস, সেটা হ্যাম্পার্ড হয়। এটা তো গেল একটা। আর আরেকটা হচ্ছে যে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন এখন আমাদের পলিথিন, বা আমাদের দেশে আমরা তো জানি পৃথিবীতে এটা কখনো দ্বিতীয় হয়, কখনো তৃতীয় হয়। আমাদের ঢাকা আমাদের দেশের দূষণের এত বেশি পলিউশন, তো এইগুলাও যে আমাদের কোনো হ্যাম্পার করছে না, কারণ আমরা এখন দেখছি যে 20 বছর 22 বছরের মেয়ে যার জেনেটিক কোনো কারণ নাই, তারাও কিন্তু একদম ওভারিয়ান ফেলিওর নিয়ে আসে। তো কোন কারণে হলো আমরা জানি না। আর এই যে মোবাইল ফোন, যারা কোলে রেখে বা সারাক্ষণ মোবাইল ফোনে ব্যস্ত থাকে, এটার কিন্তু একটা নেগেটিভ ইফেক্ট আছে। রেডিয়েশনের একটা ইফেক্ট আছে। আমি আমার দেশের গ্রামের বাড়িতে যে দেখেছি, আমাদের নড়াইল আমার গ্রামের বাড়ি, সেখানে কিন্তু ডাব নারিকেল খুব ভালো ছিল, কিন্তু গত বছর যে দেখলাম যে ডাবগুলা যেন কুচকে এরকম হয়ে গেছে। তো আমি শুনলাম যে মোবাইল টাওয়ার ওই দিক দিয়ে যাচ্ছে, সেই জন্য। তা যদি গাছের উপরই এতখানি ইফেক্ট হয়, তাহলে ফার্টিলিটির উপর কেন না? আর এছাড়া যারা এগ্রিকালচারাল ফার্মে কাজ করে, বা এই যে ব্রয়লার মুরগি ছোটবেলা থেকে খাওয়া হয়, কি অ্যান্টিবায়োটিক আর কি হরমোন দেয় আল্লাহ জানে, এগুলোর কিন্তু আমার মনে হয় যে ইফেক্ট আছে, প্লাস্টিকের ইফেক্ট আছে। জি, এখন মাইক্রোপ্লাস্টিকের কথা খুব শুনছি আমরা। মাইক্রোপ্লাস্টিকের ব্যাপার। আর তাছাড়াও এগ্রিকালচারে কিছু পেস্টিসাইড ইউজ করা হয়, যেটা সরাসরি ফার্টিলিটির সাথে রিলেটেড, মেল ইনফার্টিলিটি বিশেষ করে। ওরা কিন্তু তারপরে অলিগোঅ্যাস্থেনো বা অ্যাজোস্পার্মিয়াও হয়ে যেতে পারে সেখান থেকে। আর তাছাড়া স্মোকিংয়ের খুব একটা প্রভাব। যারা স্মোকিং করেন তারা জানেনই না যে তারা মানে শুধু ক্যান্সার করছেন না, তাদের সবকিছুই আসলে নষ্ট হয়ে যায়। এবং তাদের ফিমেল পার্টনার যে প্যাসিভ স্মোকার, তারাও কিন্তু অ্যাফেক্টেড হচ্ছেন। তো এইভাবে আরও অনেক কিছু এক্সপ্লোর করার বিষয় আছে আমাদের, যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা লাইফস্টাইল কিভাবে এফেক্ট করে। অবশ্যই এফেক্ট করে এটা। জি, আপনি যে কথাগুলো বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে এগুলো তো শহর অঞ্চলের সমস্যা হিসেবে আগে ধরা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে গ্রামেও এই ধরনের সমস্যাগুলো আছে। তো এই যে সমস্যাগুলো আছে, এবং সেই ক্ষেত্রে তো অবশ্যই শুনে মনে হয় যে তাহলে সমাধান কোথায়? সেই চিকিৎসার জায়গা থেকেই আজকে আমাদের এই আলোচনা, যে
আমরা জানতে চাই যে সমাধান কিভাবে করতে হবে এবং চিকিৎসা নিতে হবে। সেই চিকিৎসার জায়গা থেকে একটু জানতে চাই যে কি ধরনের চিকিৎসা নেওয়া কখন থেকে শুরু করা উচিত? যদি কারোর বয়স 35-এর নিচে থাকে, সে বিয়ের অন্তত 1 বছরের মধ্যে যদি ন্যাচারালভাবে নিয়মিতভাবে স্বামীর সাথে থাকার পরে, তার মানে হচ্ছে সপ্তাহে অন্তত 3-4 দিন সে স্বামীর সাথে থাকবে, তারপরেও যদি না হয়, তো আমাদের সাথে তো আসলে ফিমেলরাই প্রথম আসেন, যদিও এখন ট্রেন্ড চেঞ্জ হয়েছে আমাদের সাথে, কিন্তু যদি কারোর হাজবেন্ড বিদেশ না থাকে প্রায় 100% কেসেই তার কিন্তু হাজবেন্ডের সাথে আসে ওনারা, মানে এখন দৃষ্টিভঙ্গি কিছুটা চেঞ্জ। তো 1 বছরের মধ্যে আসা উচিত। আর যদি কারোর অন্য কোনো অসুখ থাকে যে হাই রিস্ক ফ্যাক্টর, যেমন তার ফ্যামিলিতে আগে এরকম তার মায়ের বা বোনের বা ফুপুর খালার কম বয়সে মেনোপজ হয়ে গেছে, তারা অনেক আগে আসবেন। কারোর যদি ইরেগুলার পিরিয়ড থাকে সে কিন্তু আগে আসবেন, উনি 1 বছরের জন্য দেরি করবেন না যে আমার এখন 1 বছর পার হোক তারপর আমি যাব। তারপরে কারো যদি আগে ব্রেস্টে বা অন্য কোথাও কোনো ম্যালিগনেন্সি থাকে এবং তার চিকিৎসা উনি পেয়ে থাকেন, যেমন অনেকের লিউকেমিয়া থাকে ছোট বয়সে, তো তাদের যদি তারা চিকিৎসা পান, তারা কিন্তু প্রেগনেন্সি মানে ট্রাই করার আগেই ডাক্তারের কাছে এসে প্রি কনসেপশনাল কাউন্সিলিং করে যাবেন। কারো যদি এন্ডোমেট্রোসিস থাকে ছোট বয়সে ডায়াগনোসিস করা, সেও কিন্তু আগে আসবেন। কারো যদি কোনো ওভারিয়ান টিউমারের অপারেশনের হিস্ট্রি থাকে, উনিও কিন্তু আগে আসবেন, কারণ এই পেশেন্টগুলো হাই রিস্ক, ওনাদের ওভারিয়ান রিজার্ভ অনেক তাড়াতাড়ি কমে যেতে পারে। এবং পুরুষের ক্ষেত্রেও সেরকম, যদি কারোর ফ্যামিলিতে হিস্ট্রি থাকে যে তার ফ্যামিলিতে এরকম ইনফার্টিলিটি আছে, যেমন সিএফটিআর জিন মিউটেশন হয়ে একটা সমস্যা হয় যেটা ফ্যামিলিয়াল ডিজিজ, তো তাহলে তাদের তো ফ্যামিলিতে এটা থাকতেই পারে, তো তারা আগে আসবেন। বা যদি কারোর হচ্ছে সিনড্রোমিক পেশেন্ট থাকে, ক্লাইনফেল্টারের মতো দেখতে, বা নিজের ইরেকটাইল ডিসফাংশন এটা সেটা, তাদের আগে আসা উচিত। আর 35-এর পরে তো একেবারেই মানে প্রথমেই প্রি কনসেপশনাল কাউন্সিলিং করে আসলে আইডিয়ালি যাওয়া উচিত, কারণ ওভারিয়ান রিজার্ভ এত কমে যায় তখন ফিমেলদের আর থাকে না। আর একজন পুরুষ যদি বেশি বয়সে বিয়ে করেন, যেমন 40 পর্যন্ত ফার্টিলিটি তেমন অসুবিধা হয় না, কিন্তু যদি একটু বেশি বয়সে কেউ বিয়ে করেন, তার নিজের গরজেই কিন্তু সিমেন অ্যানালিসিস একটা করে নেওয়া উচিত। জি, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা শুনলাম। নিশ্চয়ই আমাদের দর্শক বুঝতে পেরেছেন যে কখন চিকিৎসা নেওয়া শুরু করতে হবে। ডাক্তার মুক্তি রানী সাহা, এই যে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতিগুলো আছে, তার আগে তো কিছু পরীক্ষা করতে হবে, এবং পরীক্ষাগুলো করার জন্যই দেখা যায় যে আমাদের দেশের শহরাঞ্চলেই চলে আসতে হয়, এবং সেখানে আমাদের যারা গ্রামাঞ্চলের রোগীরা আছে তারা একটু বাধা পায়, কারণ তাদের সামাজিক অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে আসতে হয়। সেখান থেকে একটু জানতে চাই যে গ্রাম অঞ্চল বা শহরের বাইরে যারা আছে তারা কি পরীক্ষা করে এই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসবে, বা এবং সাথে এটিও জানতে চাই শহর অঞ্চলে কি করা যায়। আসলে এখন গ্রামেও বেশ ভালো ভালো পরীক্ষার সেন্টার তৈরি হয়েছে। পরীক্ষা মেল ফিমেল দুজনকেই করতে হবে। ফিমেলের ক্ষেত্রে আমরা যদি আসি, প্রথমে আমরা তার একটা রক্ত পরীক্ষা করে নিই, যেন হিমোগ্লোবিন কেমন আছে দেখার জন্য, এটাকে বলি কমপ্লিট ব্লাড কাউন্ট। এছাড়া তার আমরা ব্লাড সুগারটা দেখি, ওজিটিটি করি যে তার ডায়াবেটিস, সে ডায়াবেটিক কিনা বা আগে কোনো ডায়াবেটিসের হিস্ট্রি আছে কিনা। এরপরে আমরা তার আরও দেখি ওভারিয়ান রিজার্ভ কেমন আছে। যদি বয়স অনেক কম হয়, নিয়মিত মাসিক থাকে, তাহলে অনেক সময় আমরা এই ওভারিয়ান রিজার্ভ এমএইচ যেটা করি না, কিন্তু একটু ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা বয়স বেশি, তখন আমরা অবশ্যই এই টেস্টটা করে নিই। এছাড়া আমরা কিছু হরমোন পরীক্ষাও করি, যেমন পিসিওএস পেশেন্ট যদি থাকে, আমরা মাসিকের দ্বিতীয় তৃতীয় দিন এফএসএইচ এলএইচ করি, ডে 2 বা ডে 3-তে। থাইরয়েড টিএসএইচ হরমোনটাও করে নিই, সেরাম প্রোল্যাকটিন করি। এবং কেউ যদি হার্সুডিজমের প্রবলেম নিয়ে আসে, তখন আমরা মেল হরমোন সেরাম টেস্টোস্টেরন এটাও করি। এরপরে আমরা দেখি পেশেন্টের একটা টিভিএস করি, ট্রান্সভাজানাল সোনোগ্রাফি। এটা করে আমরা দেখি জরায়ুর অবস্থা, জরায়ুতে কোনো টিউমার আছে কিনা। ম্যাডাম একটু আগে বললেন ফাইব্রয়েড, অ্যাডেনোমায়োসিস, এগুলি থাকলে আমাদের তখন চিকিৎসার প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যায়, এটা আমরা দেখি। এবং সাথে যে ওভারির আমরা ফলিকলের কাউন্টটা দেখি কেমন আছে, ওভারিয়ান রিজার্ভ। এছাড়া কোনো সিস্ট বা টিউমার ওভারিতে আছে কিনা আমরা দেখে নিই। এরপর আমরা টিউবের পরীক্ষা করি, টিউবাল প্যাটেন্সি টেস্ট, যেটা হিস্ট্রোসালপিঙ্গোগ্রাফিও করা হয়, কিন্তু ইদানিং আমরা খুব স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফির দিকে ঝোঁক দিচ্ছি। এটা আমরা নিজের হাতেই করি, রুগীকে আমরা দেখি টিউবটা পেটেন্ট কিনা, এবং অ্যাসোসিয়েটেড ইউটারাসের ভিতরে কোনো পলিপ বা অন্য কিছু আছে কিনা। এরপর আমরা মেলের কিছু পরীক্ষা করি।
মেলের যদি প্রথমে পরীক্ষা বলতে হয় তাহলে বলা যায় সিমেন অ্যানালাইসিসের কথা। জি। সিমেনের স্পামের মর্টিলিটি, মরফোলজি, কাউন্ট সবই আমরা দেখি, এবং এগুলি যদি ভালো থাকে, মেলের বয়স কম থাকে, তাহলে আমরা অন্য পরীক্ষা না করলেও পারি। কিন্তু বয়স বেশি অথবা কোনো সমস্যা এই সিমেন কাউন্টে বা মর্টিলিটিতে, তখন আমরা কিছু হরমোন পরীক্ষা করি, যেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সিরাম টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন, এফএসএইচ, যে তার কোনো ফেইলুর বা অলিগোজোস্পার্ম এই ধরনের কারণ কি আমরা দেখার জন্য করি। প্রয়োজন হলে আমরা একটা স্ক্রোটামের একটা আল্ট্রাসোনো করে থাকি, কালার ডপলার সহ, যদি প্রয়োজন হয়। এই পরীক্ষাগুলো সাধারণত আমরা করি, এবং এর প্রত্যেকটা পরীক্ষা আমার মনে হয় এখন গ্রাম অঞ্চলেও আছে, আর শহরে তো সব জায়গায় আছেই। সব পরীক্ষা করাই যায়। জি, আমরা এ নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আমরা আবার আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নারী অসুখে। আজকে কথা হচ্ছে বন্ধ্যাত্ব চিকিৎসায় বাংলাদেশ, এবং বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে যে যে পরীক্ষাগুলো করা হয় সেগুলো একটু আগে আমরা শুনছিলাম। এরপরে চলে আসে চিকিৎসা পদ্ধতি। ডাক্তার নাফিসা জেসমিন, আপনার কাছে জানতে চাই এই চিকিৎসা পদ্ধতি কি কি আছে এবং কিভাবে আগাতে হয়? চিকিৎসা পদ্ধতির মধ্যে প্রথমেই আমাদের যেটা, যখন একটু আগে ইনভেস্টিগেশনগুলো বলা হলো, যখন আমরা একটা কারণের মধ্যে পৌঁছালাম যে এই কারণটার জন্যই হয়তো তার এই বন্ধ্যাত্ব হচ্ছে, তাহলে প্রথমেই আমরা আসবো কাউন্সিলিং, যেটা একদম খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এই জিনিসটা বোঝানো হাজব্যান্ড ওয়াইফ দুইজনকেই যে কি সমস্যা হয়েছে, আমরা কি করতে চাচ্ছি, এই প্ল্যানিংটা তাদের সাথে আমাদের আগে অবশ্যই আলাপ করে নিতে হবে। এবং অনেক সময় যেমন যে লাইফস্টাইল, যখন শুরুতে একটা লাইফস্টাইল মডিফিকেশন, যে ওষুধের আগে তাকে কি কি সে করতে পারে, যেমন তার যদি ওজন বেশি থাকে ওজনটা কমাতে হবে, তারপর তার লাইফস্টাইলের মধ্যে যদি একদমই কায়িক পরিশ্রম না হয়, তাকে আমরা কিছু এক্সারসাইজের কথা বলি, হাঁটা চলার, তারপরে নর্মাল যে একটা পুষ্টিকর খাবার হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই একটা আইডিয়াল তাকে, এবং তার সব কিছু যদি আগের কোনো প্রবলেম থাকে, মানে একটা অপটিমাইজেশন, একটা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট শুরু করার আগে যে সে এখন এই প্রেগনেন্সি জার্নিটা শুরু করার জন্য উপযুক্ত, সেই পর্যায়ে তাকে নিয়ে তারপরে হচ্ছে আমরা তাকে ওভুলেশন যদি তার না হয়ে থাকে, তাহলে খুব তুমি শুরুতেই বলেছিলে যে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দেওয়া হয়, যেটা হরহামেশা অনেক সময় এখন ওষুধের দোকানদার যারা তারাও দিয়ে দিচ্ছে। আগের প্রেসক্রিপশনটা দেখে যে এই রুগী আসছিল পরের জনকেও দিয়ে দেয়, বা রুগীরাও কিন্তু এরকম পাচ্ছে যে আমার বোন খেয়েছিল, সে অলরেডি খেয়ে চলে আসছে বোনের কাছ থেকে শুনে। তো এই যে ওষুধ খাওয়াটা, এটা কখন খেতে হবে, কেন খেতে হবে, এবং খাওয়ার পর কি করতে হবে, এই জিনিসটা তাকে বুঝিয়ে দিতে হবে। যে শুধু ওষুধ খেলেই হবে না, যখন আমরা একটা ড্রাগ দিচ্ছি ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ, মানে তার ওভুলেশন যেন হয়, ডিমটা যেন বড় হয়, তো সেই ডিমটা বড় হচ্ছে কি না সেটা না জেনে আমি খালি ওষুধ খেয়েই গেলাম, বা হাজব্যান্ডের প্রবলেম, ওয়াইফকে আমি ওষুধ দিয়েই যাচ্ছি, এই জিনিসগুলো তার সাথে আগে কাউন্সেলিং করে, যদি ওয়াইফের প্রবলেম থাকে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ আমরা দিচ্ছি, এবং দিয়ে সাথে সাথে কিন্তু ইনভেস্টিগেশন, অর্থাৎ আমি যখন ওষুধটা শেষ হচ্ছে এই ওষুধটা তার কাজ করলো কি না, আমরা একটা ট্রান্সভাজানাল সোনোগ্রাফি, যেটা আমরা ফলিকুলোমেট্রি বলি, সেটা মাসিকের সাইকেলের সাথে ডে 10, 11, 12 এই ধরনের আমরা বলে দিই যে আবার আমার কাছে আসতে হবে। যেমন এইটাও কিন্তু রোগীরা বলে যে টিভিএস তো গত মাসে করছি, আবার কেন করতে হবে, বা আমি তো করেছি। এই জিনিসগুলো বোঝানোটা আসলে অনেক ইম্পর্টেন্ট ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে, যে ট্রিটমেন্ট যে কেউ দিতে পারে। হ্যাঁ, আমার প্রেসক্রিপশন দেখে বাইরের আরেকজন দিয়ে দিতে পারলো, কিন্তু এই যে মনিটরিংটা যে কতটা ইম্পর্টেন্ট সেই জিনিসটা থেকে বোঝানো, এবং এই মনিটরিংটা আমিই করব। হ্যাঁ, এটা অনেক আমাদের ইনফার্টিলিটি স্পেশালিস্টদের জন্য ইম্পর্টেন্ট, যেটা যে আমরা বুঝাই যে ওষুধটা খাওয়ার পর কিন্তু আমার কাছে আসতে হবে, আমি দেখব যে এই ওষুধটা কাজ করলো কি না, পরবর্তী মাসিকে হয়তো আমি ডোজ বাড়িয়ে দিব, অথবা এটার সাথে অ্যাডজাস্ট করা হবে। তো এটা একটা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ আমরা প্রাইমারিলি দিচ্ছি। যদি মেল ফ্যাক্টর থাকে তাহলে আগে তারটা অপটিমাইজ করে নেওয়া হচ্ছে, তার কোনো প্রবলেম থাকলে যদি মেল ফ্যাক্টর ধরা পড়ে, অনেক সময় আমরা ইউরোলজিস্টের শরণাপন্ন হই, ফিজিক্যাল এক্সামিনেশন যদি লাগে ওই ধরনের, বা অন্য কোনো সমস্যা, মানে সব কিছু হচ্ছে ওষুধ দিলেই শেষ হচ্ছে ব্যাপারটা শেষ না, ইনফার্টিলিটির ট্রিটমেন্ট শুরু হলো মাত্র। এবং এই যে জার্নিটা তাকে বোঝানো যে এই হতাশ হওয়া যাবে না, সময় লাগবে। যেমন অনেক সময় অনেকে এই কাজ করে যে 2 মাস ওষুধ খেলেও বাচ্চা আসলে আরেকজনের কাছে সুইচ ওভার করে, অন্য আরেকজন, মানে খুবই তারা ঘুরে বেড়াতে অনেকেই পছন্দ করে। দেখা যায় এত মোটা ফাইল, হয়তো 6 মাসের মধ্যে তারা 3-4 জন ডাক্তার দেখিয়ে ফেলছে। এই যে একটা, এবং সাথে সাথে একটা হতাশা, একটা স্ট্রেসে থাকে, এই প্রতিটা জিনিসই তার ইনফার্টিলিটি ট্রিটমেন্টের মধ্যে আসবে। তাকে কাউন্সেলিং করে, যেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার,
ধৈর্য ধরতে হবে, এবং সাথে একটা অর্থনৈতিক ব্যাপারও আসে। ইনফার্টিলিটি ট্রিটমেন্ট কিন্তু বেশ ব্যয়বহুল আমাদের দেশের জন্য এখনও, যা তো এই জিনিসগুলো বুঝিয়ে আস্তে আস্তে আমরা একটার পর একটা, প্রাইমারির পর সেকেন্ডারি, টারশারি, অর্থাৎ ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগের যদি ওরালি যদি না হয়, ইনজেক্টেবল আছে, ইনজেক্টেবলেও হলো না বা হচ্ছে না, কনসিভ করছে না, তখন সেকেন্ড লাইন ট্রিটমেন্ট আছে, আইইউআই, লাস্টে গিয়ে আইভিএফ। মানে সব কিছুর একটা প্রোটোকল ধরে আমরা আগাবো, হুট করে কাউকে আইভিএফ এ বলবো না বা হুট করে কাউকে আইইউআই বলবো না। তো এই জন্য প্রতিটা রুগী ইন্ডিভিজুয়ালাইজড, প্রতিটা রুগীর সমস্যা আলাদা, সমাধানও আলাদা। ওই একটা ড্রাগই সবাইকে দিতে হবে এবং সবার ট্রিটমেন্ট একই, আসলে এই ব্যাপারটা না। এটাই আমাদের একটা মানে সবার প্রতি মেসেজ থাকবে। ডাক্তার ফ্লোরিডা রহমান ম্যাম, আপনার কাছে একটু জানতে চাই, এই যে চিকিৎসা, যেহেতু একটু আগে খুব গুরুত্বপূর্ণ একটি কথা শুনলাম যে 1 মাস 2 মাস পর পর চিকিৎসক পাল্টানো, এবং এটি শুধুমাত্র দেশে সীমাবদ্ধ হয় না, দেখা যায় দেশের বাইরেও চলে যায় এই চিকিৎসা নিতে, এবং এটি হরহামেশাই হচ্ছিল, যদিও এখন মনে হয় কিছুটা ট্রেন্ডটা কমে এসেছে। তো আমরা যদি আমাদের দেশের সাথে অন্য দেশের সম্পর্কটা বা একটু তুলনা করতে যাই, তাহলে দেখা যায় অন্য দেশের যে সাকসেস রেট সেটি নাকি আমাদের দেশের তুলনায় বেশি। এই ব্যাপারে আপনার মতামত কি, যে কেন এই পার্থক্যটা হচ্ছে বা আসলেই পার্থক্যটা আছে কিনা? যাদের ওভুলেশন অল্প কিছু সমস্যা, সামান্য লাইফস্টাইল চেঞ্জ করে বা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিয়ে তাদেরকে সফল করা সম্ভব। ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগও কিন্তু আনলিমিটেড টাইম দেওয়া যায় না, যদি সব কিছু সঠিকও থাকে। যেমন আমি ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ আমরা সাধারণত লেট্রোজল ব্যবহার করি। তো লেট্রোজল আমি কিন্তু একটা পেশেন্টের বয়স, এই যে বয়সের বিষয়টা এসে যায় বা ওভারিয়ান রিজার্ভ, আমি যদি 6 থেকে 12 সাইকেল তাকে দিয়ে দেখলাম যে ওভুলেশন হচ্ছে কিনা সেটাও কিন্তু আমাকে টেস্ট করতে হবে। জি, তা ফলিকুলোমেট্রি যেমন করতে হবে, ওভুলেশন হয়েছে ওটা ব্লাড টেস্টও করা যায়, সেরাম প্রোজেস্টেরন যার রেগুলার সাইকেল তার ডে 21-এ। তো এরকম করে তারপরেও যদি তার না হয়, তখন বুঝতে হবে মেল ফ্যাক্টর ভালো, যে ওর এই পদ্ধতিতে হবে না, ওর আরও পদ্ধতি সেকেন্ডারি লেভেল লাগতে পারে। তখন আমরা কি করি, যে পেশেন্ট সেকেন্ডারি লেভেল মানে হচ্ছে যেখানে আমরা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন করব। তো ইনসেমিনেশন করতে গেলে আমাকে সেই পেশেন্টের ওভুলেশনটাও হতে হবে, সে পেশেন্টের স্পার্মটাও মোটামুটি একটা পর্যায়ে থাকতে হবে। যেমন হচ্ছে 10 মিলিয়নের চেয়ে যদি কনসেন্ট্রেশন বেশি থাকে তাদের আইইউআই সফল হয়। তো 10 মিলিয়নের কম, যদি আমি 1 মিলিয়ন যার স্পার্মের সিমেন কনসেন্ট্রেশন, সে পেশেন্টকে যদি আইইউআই করি, ও 100 বছর চেষ্টা করলেও হবে না। হ্যাঁ, তো আমাকে সেই জন্য সঠিক পেশেন্টের অবস্থাটা কি সেটা বুঝতে হবে। কিছু পেশেন্ট কিন্তু সরাসরি আইভিএফে যেতে পারে, সরাসরি আইইউআই যেতে পারে, যেমন মাইল্ড টু মডারেট মেল ফ্যাক্টর যাদের 10 মিলিয়ন, 5 থেকে 10 মিলিয়ন, তাদের কিন্তু আমি যদি নর্মালভাবে ওভুলেশন ইন্ডাকশন করতে থাকি লাভ হবে না, ওর কিন্তু সেকেন্ডারি লেভেলের ট্রিটমেন্ট লাগবে। জি, তো সে পেশেন্ট সেকেন্ডারি। আর কিছু পেশেন্ট আসছে যাদের শুরুতেই আইভিএফ দরকার। তো সবচেয়ে প্রথমে যেটা দরকার, সঠিক রোগ নির্ণয় এবং সঠিক তার কোন লেভেলে ট্রিটমেন্ট লাগবে সেটা, সে লেভেলে ট্রিটমেন্টটাকে তার জন্য কাউন্সিলিং করা। কিন্তু দেখা যায় যে আমাদের দেশে রোগীরা সঠিক ডাক্তারের কাছে পৌঁছাতে পারে না, সমস্যাটা হচ্ছে এটা। তো সঠিক ডাক্তারের কাছে যদি না পৌঁছায়, একটা এমবিবিএস ডাক্তারের কাছে গেল, সে কিন্তু 2 বছর ধরে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ বা 5 বছর, আবার এই যে সুইচ ওভার করে। জি, বা গাইনোকোলজিস্ট, অনেকজন আমি শুরুতেই বলেছিলাম, অনেকজন যে 2 মাস 6 মাসের ট্রেনিং নেওয়া আর একজনের 3 বছরের ট্রেনিং নেওয়া বা 5 বছরের অভিজ্ঞতা বা ওইরকমভাবে কাজ করা, এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, জ্ঞানের সাথে দক্ষতা। এই জন্য যে সঠিক ডাক্তারের কাছে যেতে পারে না, সঠিকভাবে তার রোগ নির্ণয় হয় না, এবং যেহেতু পার্শ্ববর্তী দেশে যাওয়া অনেক বেশি সহজ, সেই জন্য তারা চলে যায়। অনেক রোগী দেখেছি, এখানে হয়তো আমরা তাকে সেকেন্ডারি লেভেলের ট্রিটমেন্ট দিতাম, কিন্তু ওখানে যে সরাসরি তারা আইভিএফ এর জন্য কনভিন্স হয়ে গেছে, বা ওখানে যাওয়ার পরই বললো যে এই ইনভেস্টিগেশন ঠিক না, ল্যাপারোস্কোপি, হিস্টোস্কোপি প্রায় প্রতিটা পেশেন্টের করা থাকে, ফিমেল করার পরে বলে যে আপনি যান, ঘুরে আসেন, 3 মাস চেষ্টা করেন, না হলে ওরা জানে কিন্তু যে ওই রোগীর হবে না, তারপরে 3 মাস চেষ্টা করেন, না হলে আবার এসে আইভিএফ করবেন। সবাই আইভিএফ এর জন্য ওখানে মানে এনরোল করে আসে। তো এরকম আর কিছু রোগী আছে যাদের জেনুইনলি আইভিএফ লাগে, যেমন যদি ওভারিয়ান ফেলিওর হয়, টেস্টিকুলার ফেলিওর হয়, তো এইসব রোগীদের যেমন তার নিজস্ব কোনো এগও নেই, নিজস্ব স্পার্মও নেই, এই পেশেন্টগুলোকে সায়েন্টিফিক্যালি ট্রিটমেন্ট হচ্ছে ডোনার এগ বা ডোনার স্পার্ম দিয়ে আইভিএফ করা। কিন্তু আমাদের দেশে, আমরা ইসলামিক কান্ট্রি, আমরা এটা করতে পারি না। আমাদের তো যেহেতু আমরা এটা করি না, বা সারোগেসি যেখানে দরকার, তো
তো সারোগেসির জন্য ইসলামে কোনো বিধান নাই। তো আমরা তো এই পেশেন্টগুলোকে কোনোভাবেই সাহায্য করতে পারি না। এই পেশেন্টগুলো যারা ডোনার এগ, ডোনার এমব্রায়ো, ডোনার স্পার্ম এগুলা নিয়ে যারা যান, যাদের দরকার, তারা কিন্তু ওখান থেকে সাকসেসফুল হয়ে জি ম্যাম, আসে। আমরা এই নিয়ে আরো কথা শুনবো। এখন আবার একটি বিরতির সময় হয়েছে। ডাক্তার মুক্তি রানী সাহা, আমরা শুনছিলাম বিভিন্ন ধরনের কারণ যেগুলো আমাদের দেশের বলবো চিকিৎসা সফলতার পিছনে কিছুটা নিয়ামক হিসেবে কাজ করে। তো আপনার কাছে জানতে চাই যে পরিবার বা সমাজের যে একটা প্রভাব আছে বা কিছু কুসংস্কার আছে, সেখান থেকে পরিত্রাণের উপায় কি? আসলে বিয়ের পর পরিবারের লোকজন মনে করে যে বিয়ের পরেই দ্রুত বাচ্চা হতে হবে, ইভেন একবার বাচ্চা না হলে আর হবে না। তারপর তারা যদি কখনো কন্ট্রাসেপটিভ ইউজ করে মনে করে যে প্রেগনেন্সি আর হবে না। এরকম কিছু সামাজিক স্টিগমা আছে এবং এরা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসার চেয়ে মনে করে কাছের নিকটবর্তী কোনো সহজলভ্য ডক্টর বা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে যদি প্রেগনেন্সি হয়ে যায় এরকম কিছু, বা কবিরাজ, ঝাড়ফুঁক এ ধরনের কিছু ব্যাপার থাকে। তো এই জিনিসগুলো আসলে দূর করতে হবে, তাদের সচেতনতা আনতে হবে, অজ্ঞানতাকে দূর করতে হবে যে বয়স একটা ফ্যাক্টর। যদি বয়স বেড়ে যায় তাহলে দেখা যায় যে আমাদের ইনফার্টিলিটির উপর প্রচুর প্রভাব পড়ে। এই জন্য সঠিক সময়ে যেন তারা ডাক্তারের কাছে আসে এবং সঠিক ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসে। এজন্য পরিবারের ভূমিকা মানে খুবই অপরিসীম। মানসিক চাপ তাকে দেওয়া যাবে না এবং তাকে কোনো স্ট্রেসের মধ্যে আনা যাবে না যে যাতে করে প্রেগনেন্সিতে হ্যাম্পার হতে পারে। পরিবারের লোকজন যদি তাকে সহযোগিতা করে তাহলে আমার মনে হয় সে অনায়াসে এটা কাটায় উঠতে পারবে। অবশ্যই আমরা সেই প্রার্থনাই করি। ডাক্তার নাফিসা জেসমিন, আমরা কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে মেসেজগুলো একটু শুনে নিতে চাই। মেসেজ আসলে খুব বেশি কিছু না, মেইন হচ্ছে ইনফার্টিলিটির ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে। সচেতনতাটা অনেক বড় ব্যাপার, এটা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে এবং সামাজিকভাবে। অর্থাৎ যখনই কোনো দম্পতি এই বন্ধাত্ব বা বাচ্চা নিতে চাচ্ছেন তখনই তারা নিজেরা কোনো পদ্ধতি বা এমনি ওষুধ না খেয়ে সরাসরি একজন ডাক্তারের কাছে যাবে এবং ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে ডাক্তার ফ্লোরিডা ম্যাডাম, আপনার কাছে জানতে চাই আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরামর্শগুলো একদম সংক্ষেপে। প্রথমত আমি দর্শক এবং বাংলাদেশের মানুষকে বলতে চাই যে আপনারা সঠিক ডাক্তারের কাছে পৌঁছান, ন্যূনতম পক্ষে একজন গাইনোকোলজিস্টের কাছে যান ইনফার্টিলিটি চিকিৎসার জন্য। এটা দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো কারণে কারোর বয়স বেশি হয়ে যায়, সে দ্রুতই বা বিয়ে হওয়ার আগে পর্যন্ত তার ওভারিয়ান রিজার্ভ দেখে নিতে পারে, সেরাম এমএইচ, এবং পুরুষের ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস করতে পারে যাতে সে তার নিজের অবস্থাটা বুঝতে পারে। এবং বিয়ে হওয়ার সাথে সাথে সে ডাক্তারের কাছে যাবেন, ফার্টিলিটি চিকিৎসকের কাছে। আর তৃতীয়ত হচ্ছে অনেক পেশেন্ট আছেন সামাজিকভাবে তাদের স্টিগমা থাকে, তাদের কথাটা বলতে পারেন না, তাদের হাজব্যান্ড কোঅপারেট করে না। সেই জন্য আমি বলবো যে পুরুষ যে সঙ্গী তাকে খুবই কোঅপারেটিভ হতে হবে এবং তার সমাজ এবং তার পরিবারকে কোঅপারেটিভ হতে হবে যাতে আমরা মহিলাটাকে একাই তাকে দোষ না দিই। কারণ এটা কখনো একজনের অসুখ না, এটা হচ্ছে দুইজনের অসুখ। এবং WHO কিন্তু এটাকে অসুখ বলে স্বীকৃতি দিয়েছে, এটা কোনো মানে জীবন ব্যবস্থা না, এটা একটা অসুখ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সমস্যার সমাধানের জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।